কালকের ক্লাসে কিন্তু আমরা এরকম ইন্টারফেস দেখেছিলাম, সব কিছু আমরা একটু চিনা পরিচয় হয়েছিলাম যে কোনটার কি কাজ নয়, তাই না? এখন আমাদের পরবর্তী যে প্রথম ক্লাসে ছিল, সেই প্রথম ক্লাসের আমাদের একটা পার্ট বাকি ছিল, সেটা হচ্ছে সেভের বিষয়। আরও কিছু বেসিক বিষয় আছে, সেই বেসিক বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার করব। বিশেষ করে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরও কিছু বেসিক বিষয় আছে, সেভ করবে কী করে, ফাইল সেভ হবে কীভাবে, বা ইমেজ আমরা একটা সেভ করব কীভাবে, কোনটার কোন রেজুলেশন ব্যবহার করতে হয়, কোনটার কোন রেজুলেশন ব্যবহার করতে হয় না, সব বিষয়ে একটু আমরা একটু আলোচনা করবো। ওকে, তো প্রথমে যেটা বলছিলাম যে আমাদের প্রথম পার্ট হচ্ছে আমরা যে কোনো সফটওয়্যারের কথা বলি, যে কোনো সফটওয়্যারে আমাদের মনে করেন আগেই একটা কাজ করা আছে, একটা ফাইলে একটা কাজ করা আছে, ওই ফাইলটা ওপেন করতে গেলে আমাদের কিভাবে সেই ফাইলটা নিয়ে এসে ওপেন করতে হয়। মনে করেন আপনি একটু আচ্ছা আমি একটু দেখাই, আমরা যেভাবে দেখছিলাম যে কালকে আমরা এইভাবে কাজ করছিলাম, তো আমাদের রিসেন্টে যেটা আছে সব কিছু ঠিকঠাক থাকলেই আমরা কি করছি, ক্রিয়েট করে দিছি, তাই না? তো এটা আমার দেখতে সব ঠিক আছে, যেহেতু সব ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে কাস্টম করা আছে 1980, 1080, এটাও নিয়েও কাজ করতে পারি। এখানে ক্লিক করলাম, এটা চলে আসলো, এটা নিয়েও কিন্তু আমরা কি করতে পারি, কাজ করতে পারি, তাই না? তো আমাদের কালকে যে কাজটা ছিল সেটা একটু আমরা দেখি। এই যে আমাদের চারটা কিন্তু প্রথমে আমরা নিয়েছিলাম, তো আমরা যদি এই যে আর্টবোর্ড টুল দিয়ে আমরা কিন্তু এগুলা ব্যাক স্পেস ক্লিক করে এটা কি করতে পারি, ক্লিক করে ছেড়ে দিতে পারি। এরকম ক্লিক করলাম, চলে গেল। এই হচ্ছে বিষয়, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো মনে করুন আমরা এখানে কিছু একটা কাজ করলাম, ওখানে আমাদের প্রথমে কাস্টম করা ছিল, এটা আমরা কাজ করলাম, ঠিক আছে, কিছু একটা কাজ করে আমি আপাতত সেভ করে দেখাই। আমাদের কিন্তু এখানে কি হয়েছে, এই পেজটাতে আমাদের কিন্তু আমি কালকে দুইভাবে দেখাইছিলাম। একটা আমরা প্রথমেই একটা নাম দিয়ে কী করছিলাম, সেভ করছিলাম, তাই না? কন্ট্রোল এন প্রেস করলে কিন্তু আমাদের একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। তো এখানে আমরা একটা কী করছিলাম, নাম সেভ করছিলাম, তাই না? আজকে ক্লাস 3। আর একটা কী করছিলাম, আমরা কোথাও কোনো নাম দেইনি, তাই না? দুইটার কালকে আমরা কি দেখছিলাম, পার্থক্য দেখছিলাম। এখানে আর্টবোর্ড 4টা আছে বিধায় আমাদের 4টা চলে আসছে, ঠিক আছে? তো আমি শিফট প্রেস করলাম, এই জন্য আমি 3টা এখানে ডিলিট করতে পারলাম একসঙ্গে। ওকে, তো এখানে আমি আরেকটা কাজ করলাম, এখানে 2টা ধাপ হচ্ছে, আমি এখানে কিছু পার্থক্য বুঝাবো, সেটা একটু প্লিজ মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? একটা বিষয় হচ্ছে আমরা এই 2টা কাজ করলাম, ঠিক আছে, ক্লায়েন্ট আমাদের কাজ দিল, খুব বড় একটা কাজ, কিন্তু সেই কাজটা করতে গেলে আমাদের টাইম অনেকক্ষণে লাগতে যাচ্ছে, ঠিক আছে, অনেকক্ষণ টাইমটা লাগতেছে, কম করে হলেও 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, বা খুব ইম্পর্টেন্ট কাজ তিনি বললো যে এত ঘন্টার মধ্যে করে দিতে হবে। তো আপনি ফুল কাজটা ওভারভিউ কমপ্লিট করে ফেলছেন অলরেডি, শেষে কী করছেন, আপনার কাজটা কোনোভাবে ল্যাপটপে কোনোভাবে হ্যাং খেয়ে বা কোনোভাবে কোনো জায়গায় প্রেস করে গিয়ে সব কিছু ডিলিট হয়ে গেল, ঠিক আছে, সব কিছু ডিলিট হয়ে গেল। পরবর্তীতে আপনি এই কাজটা কোথাও খুঁজে পাচ্ছেন না, আবারও যদি কাজটা করতে যান তাহলে আপনার এত টাইম লস হবে অ্যান্ড আপনার ক্লায়েন্টের উপর চলে যাইতে পারে। তো এই বিষয়গুলো থেকে আমাদের কিভাবে সেই সমাধান আসবে, এজন্য আমাদের সব সময় আগে মনে রাখতে হবে আমরা যে পেজটাতে বা যে ডকুমেন্টটাতে আমরা কাজ করতেছি সেই ডকুমেন্টটা আগে আমরা সেভ করে রাখবো। সেই ডকুমেন্টটা কী করবো, সেভ করে রাখবো। তো মনে করুন আমি এই ডকুমেন্টটাতে কাজ করতেছি, আমি কিন্তু এই ডকুমেন্ট কাজ করতেছি, ঠিক আছে, তো আমি এই যে এই ডকুমেন্টটাতে কাজ করতেছি ক্লাস 3-তে, আমি এই ফাইলটা সেভ করব। এই যে আমি এখানে যাবো সেভ অ্যাসে, সেভে যদি যাই তারপরও আমার কিন্তু এটা কি সেভ হবে, এরকম একটা ইন্টারফেস আসবে। এই সেভ অ্যান্ড সেভ অ্যাসের ভিতরে একটা পার্থক্য আছে, সেটা আমি আগে সেভ অ্যাস দেখাই, তারপর সেভ দেখাবো, ঠিক আছে? তো সেভ আসলাম, তাও এটা আসলো, অ্যান্ড ঠিক সেমভাবে আমি যদি সেভ অ্যাসে যাই তারপর এরকম একটা ইন্টারফেস আসলো। এখন আপনারা বলতেছেন তাহলে এই দুটোর পার্থক্য কী, তাই না? এই দুটোর পার্থক্য আছে, একটু পরে দেখাচ্ছি। তো সেভ অ্যাসে আমরা সবসময় আগে ক্লিক করব, ক্লিক করার পর তারপর আমরা কোথায় যাব, বিভিন্ন আমরা যে ডিস্কটাতে আমরা ডিজাইনটা রাখতে যাচ্ছি বা যে ফাইলটা আমরা সেভ করতে চাচ্ছি সেটা আমরা কি করব, সেখানে কি আমরা দিব। মনে করুন আমি লোকাল ডিস্ক সি এ সেভ করব, তো লোকাল ডিস্ক সিটা আমার কি করতে হবে, সিলেক্ট করতে হবে। যদি আমি জি বা এফ এ করি তাহলে আমার সেটাতে যাইতে হবে, আমরা জি রাখবো এখানে। মনে করুন আমি এখানে সেভ করব, ওকে, তো আপনার এখানে কী দেওয়া আছে, ক্লাস 3 নামে সেভ করা আছে। এখানে দেখুন আমার এই ইন্টারফেসটাতে আমি সেভ যদি দিই তাহলে আমার এরকম আসতেছে, কেন আসতেছে, এখানে দেখাচ্ছে ক্লাস 3 এআই ফাইল অলরেডি এক্সিস্ট, মানে কি আমার এখানে একটা ফাইল আছে ক্লাস 3, দেখুন এখানে দেখা আছে ক্লাস 3 নামে একটা ফাইল অলরেডি আছে। আমি যদি এখানে 1 দিই তার মানে কি আমার এই ক্লাস 3 নামে এই ফাইলটা
এখানে হবে না। আমি যদি 2 দেই তারপরেও কিন্তু হবে না। কেন হবে না? এখানে হয়েছে কারণ ফাঁকা ছিল বিধায় হয়েছে। যদি আমার একই ফাইল দুইবার থাকে, আমি এখানে ক্যান্সেল দেই, যদি আমার একই ফাইল একই ডিস্কে দুইবার যদি নিয়ে চাই তাহলে কিন্তু সেটা আমার হবে না। তখন আমার কি করতে হবে, সেই ফাইলটার নামটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আমি এখন যদি অন্য জায়গায় যাই, দেখুন আমি এখানে কোনো ফাইল নাই, আমি যদি এখানে সেভ করতে চাই তাহলে আমার কি হবে, এটা সেভ হবে। কেন সেভ হবে? কারণ আমার এই নামে কোনো ওখানে সেভ ছিল না, কোনো ফাইল ছিল না বিধায় আমার কিন্তু এটা সেভ হচ্ছে। এটা কিন্তু একটা সামান্য বিষয়, এটা সব ফাইলের ক্ষেত্রে, সব ওয়েবসাইটের ক্ষেত্রে বা সব সফটওয়্যারের ক্ষেত্রেই এই প্রবলেমটা হয়। ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবেন, এটা কিন্তু একটা বেসিক নলেজ। ঠিক আছে, এখন ওকে করলাম। তারপরে এখন এখানে দেখি আমার এই যে সেভটা কিছুক্ষণ আগে কী ছিল, কিছুক্ষণ আগে ব্ল্যাক ছিল, এখন কি হয়েছে, ডার্কার হয়ে গেছে, একটা শ্যাডো কালার হয়ে গেছে, ব্ল্যাক শ্যাডো হয়ে গেছে। এটা কেন হয়েছে? কারণ আমার এই ফাইলটা কিন্তু অলরেডি কিন্তু এখন কি আছে, সেভ আছে। আমি এখন এটা নড়ানড়ি করলাম, এখন এখানে গিয়ে দেখবো আমার এটা কি, আমার এইটা কিন্তু সেভ নাই। আমি এখন যদি এটা সেভ করি, কিছুক্ষণ আগে কিন্তু আমি সেভ করছি এইভাবে, কিছুক্ষণ আমার ডিজাইনটা সেভ হয়েছে এইভাবে, কিন্তু এখন আমার ডিজাইনটা সেভ হবে এইভাবে। সেটা কীভাবে বুঝবো? আমি ফাইলে যাই, ওপেনে ক্লিক করি, ওপেনে ক্লিক করলে দেখতে পারবো আমার ফাইলটা আসলে এইভাবে সেভ হইল কিনা। আমি কোথায় রাখলাম সেটা তো জানি না, দেখি কোথায় রাখলাম। এই যে আমার ক্লাস 3 এখানে, এই যে কিছুক্ষণ আগে এখানে ইয়েস দেই, কারণ এটা অলরেডি ক্লাস 3 নামে আসতে বিধায় এটা আসলো না। ইয়েস দিলে আমার এটা চলে আসবে। এই যে কিছুক্ষণ আগে আমি সেভ করছিলাম কোনভাবে, আর এখন কোনভাবে হইলো, বোঝা গেছে? আমি যেভাবে সেভ করবো না কেন, সেভাবে আমি যদি অন্যভাবে যদি নড়ানড়ি করি তাহলে হবে। আমি যদি এখন এই ফাইলটাকে, আমি এই ফাইলটা এখন ডিলিট করে দিই, যেমন দুইটাই কিন্তু একই ফাইল। ঠিক আছে, দুইটাই কিন্তু আমার একই ফাইল। এখানে যদি আমি অন্য কাজ করি, এখন আমি অন্য কাজ করবো, মানে আমার এটার দরকার, আমি এখন এই ইন্টারফেসের দরকার, বা আমার কোনো একটা টাইপ লেখার দরকার। ঠিক আছে, আমি এটা লিখলাম, তো মনে করেন আমার অন্য বিষয়ের কিছু দরকার, সেটা লিখলাম। তো এই বিষয়গুলো থেকে আমি এইরকম সেভ করলাম, আমরা একটা করে কাজ করব। আর সবসময় তো আমরা এখানে ফাইলে গিয়ে সেভ অ্যাজ করতে পারি না, কারণ সেভ অ্যাজ করলে এটা আলাদা একটা ফাইল এক্সিস্ট হবে। ঠিক আছে, আর একটা আলাদা একটা ফাইল বা আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো আমরা সেটা করব না, আমরা একই ফাইলে বারবার একটা ডিজাইন করতে থাকবো। এখন আমি সেভ দিলাম, এখন আমি দেখি ফাইলে গিয়ে ওপেন করি, ওপেন করলেই দেখতে পারবো আমার কিন্তু এই ফাইলটাতে এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি সেভ হয়েছে। কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম কি, আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম শুধুমাত্র জাস্ট দুইটা কি একটা, এখানে দুইটা একটা অবজেক্ট ছিল, তাই না? দুইটা অবজেক্ট ছিল না? এই যে আমি এখানে যেগুলো কাজ করছি সেই কাজগুলো কিন্তু এখানে আসছে, কিন্তু আমি যেইগুলো ছিল না এইটা দিয়ে আমি সেভ করলাম বিধায় আমার কিন্তু এই ফাইলটাতে এটা আসছে। আর আমি যদি এখানে যদি লিখলাম, মনে করেন আমি এখানে লিখে ফেললাম, অন্য কিছু দিলাম, বা ওকে আমি এটা দিলাম, বা এখানে কালার চেঞ্জ করলাম, বা অন্য কিছু করলাম, মনে করুন আমি এটা দিলাম না, ঠিক আছে, আমি এটা ফাইলটা ওপেন করলাম, আমি এখানে কোনো সেভ দিলাম না, মানে কি আমার এটা কিন্তু সেভ হবে না। আমি এখন যদি ওপেন করতে চাই তাহলে যে আমার এই যে এখানে সেভ করে ফেলছি অলরেডি। আচ্ছা, আমি আরেকটা ইন্টারফেস দিই এখানে, তাহলে বুঝতে পারবো। আমি এই দুটো অবজেক্ট ক্রিয়েট করলাম, কিন্তু এখানে গিয়ে সেভে ক্লিক করলাম না। আমি এখন দেখি এই ফাইলটা একটু ওপেন করি, বা আমি এটা ডিলিট করে দিই, দিয়ে আমি ফাইলটা ওপেন করি। ঠিক আছে, আমি এইটা ডিলিট করে দিলাম, এখন এই ফাইলটা ওপেন করব। ফাইলে যাই, গিয়ে ওপেনে নিয়ে আসি, তারপর আমার এই যে ফাইলটা, এই যে ক্লাস 3 আছে ফাইলটা, এই যে আমার কিন্তু এটা হবে। কিন্তু আমার নিচে আরও দুইটা কি ছিল, আমার আরও দুইটা নিচে কিন্তু অবজেক্ট ক্রিয়েট ছিল, কিন্তু কেন আসলো না? কারণ আমি এইটা অলরেডি কোনোভাবেই সেভ করিনি, এজন্য কিন্তু আমার এটা আসেনি। এই যে এইখান থেকে বুঝতে পারি একটা বিষয়, যে আমরা যখন কোনো ডিজাইন বা কোনো কিছু নিয়ে আসবো, বা কোনো কিছু আমরা যখন সেভ করব বা অন্য কিছু করতে যাব, তখন কিন্তু আমাদের কি করতে হবে, এভাবে আগে একটা পেজ নিয়ে আমরা কি করব, সেভ করব। সেভ করার পর তারপর যখন কিছু একটা কাজ করব তখন এখানে গিয়ে সেভ করব, তাহলে কি হবে, আমার ফাইলটা কোনোভাবে আর হারাবে না, বা কোনোভাবেই ল্যাপটপ হ্যাং খেয়ে গেলে বা কোনো রকম সমস্যা হলে আমাদের কিন্তু এই প্রবলেমটা হবে না। বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে সেভের বিষয়টা? বোঝা গেছে কি সেভের বিষয়টা? জি জি ওকে, জি বোঝা গেছে। এখন আর একটা বিষয় আছে, আমরা ক্লাস মডিউলটা নিয়ে আসি।
এখানে আরেকটা বিষয় বলি, আমরা যখন কোনো সফটওয়্যারের ভিতর অন্য কোনো ফাইল নিয়ে আসতে যাব বা অন্য কিছু নিয়ে আসতে যাব, তখন আমাদের কি করতে হবে, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করতে হবে। মানে এই সফটওয়্যারে অন্য কোনো ফাইল তুমি নিয়ে আসতে যাচ্ছ, এই জন্য তোমার কি হচ্ছে, ওপেনে গিয়ে ক্লিক করতে হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো? আমাদের আজকের যেটা ছিল সেভ, এটা দেখলাম। তো আরও কিছু বিষয় আছে, আমরা এআই ফাইল সেভ করবো, পিডিএফ সেভ করবো কীভাবে, সেটা পরবর্তীতে দেখবো, পরবর্তী কোনো প্রজেক্টের ক্ষেত্রে। আজকে যেটা আমাদের আছে সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, কপি পেস্ট, এনভলপ, ডিস্টর্ট, পলিগন টুল অ্যান্ড হচ্ছে স্টার্ট টুলের কাজ আছে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং, সেটা আমরা একটু দেখবো। তার আগে আমরা এখানে কিছু দেখবো, সেটা হচ্ছে কপি অ্যান্ড পেস্ট। আর যেটা আমি কালকেও দেখাইছিলাম যে আমাদের একটা বিষয় হচ্ছে কপি পেস্টের বিষয় হচ্ছে কন্ট্রোল-C দিয়ে আমাদের কপি করতে হয়। আর ফোনে কী করতে হয়, ড্রাগ করে ধরলেই সেটা কপি করে হয়, আর অন্য জায়গায় ড্রাগ করে ধরলে সেটা পেস্ট অপশন আসে, আমরা পেস্ট করে দিই, তাই না? কিন্তু এখানের ক্ষেত্রে কি হয়, আমাদের সেটা সেই অবজেক্টটা সিলেক্ট করার পর কপি করতে হবে, তারপর আমাদের অন্য জায়গায় কন্ট্রোল-V করে পেস্ট করতে হবে। মনে করুন এখানে আমি দেখাই, একটা রেক্ট্যাঙ্গেল নেই, বা এখানে আমি নিলাম, এই যে দেখুন নিলাম, ঠিক আছে, এখানে আমি কালার দিই, বা এখান থেকেও কালার দিতে পারতাম যেখান থেকে। এখন আমি এটাকে কপি করব, আমি এটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল-C দিলাম, তারপর কন্ট্রোল-V পেস্ট করলাম। দেখা যাচ্ছে এখানে আরেকটা কী হয়েছে, পেস্ট হয়েছে, তাই না? এটা কী হয়েছে, আমার আরেক জায়গায় কী হয়েছে, পেস্ট হয়েছে। এখন আমার এখানে হচ্ছে আরেকটা বিষয় যে আমি এখানে পেস্ট করলাম, আচ্ছা আমি কি এই পেজে কি পেস্ট করতে পারবো? হ্যাঁ, এই পেজে গিয়েও পেস্ট করতে পারবো। ওকে, আমি এখানে করলাম, ঠিক আছে, কিন্তু আমি কি অন্য জায়গায় গিয়ে পেস্ট করতে পারবো বা কোনো আইডিতে গিয়ে পেস্ট করতে পারবো? হ্যাঁ পারবো, সেটা একটু দেখাই। আমি ওইটা কপি করছি কোথায়, একবারই কিন্তু কপি করে নিচ্ছি। আমি যদি এখন আপনাদের আইডিতে এসে নিয়ে নেই, এই যে আইডিতে এসে যদি একটু আপনাদের গ্রুপে যদি পোস্ট করতে চাই, পেস্ট করতে চাই, তাহলে সেটা কী হবে, পেস্ট হবে। একটু দেখাই কীভাবে। এখানে যাই, এই যে কন্ট্রোল-V দিলাম, এখানে কিন্তু চলে আসবে, এই চলে আসছে। আমি যতবার কন্ট্রোল-V দিব ততবার কিন্তু আসবে, আমি যতবার দিছি ততবার কিন্তু আসছে। ঠিক আছে, আমি কিন্তু 3 থেকে 4 বার কিন্তু কন্ট্রোল-V পেস্ট করছি বিধায় এটা কিন্তু চলে আসছে অলরেডি। বোঝা গেছে? আমি যতবার পেস্ট করব, কন্ট্রোল-V প্রেস করব, ততবার কিন্তু আমার আসবে। এই যে আমি এখানে কি করছি, একবার পেস্ট করছি না, আমি যদি এখানে যদি 3 থেকে 4 বার পেস্ট করি, কন্ট্রোল-V যতবার পেস্ট করব ততবার কী হবে, এটা আমার কী হবে, পেস্ট হবে। আমি হয়তো অনেকবার পেস্ট করছি, দেখে আমার কি হচ্ছে, এগুলো অনেকবার এটা কি হয়েছে, কপি হয়েছে। তার মানে কি, আমাদের শুধু মেসেঞ্জার বা অন্য কিছু বিষয়ে পেস্ট হয় না, কপি হয় না, কপি করে পেস্ট করি না, আমাদের এরকম সফটওয়্যার বা অন্য ধরনের বিষয়ে তো কি হয়, কপি অ্যান্ড পেস্ট হয়। ঠিক আছে, সব বিষয়গুলোতেই, সব সফটওয়্যারগুলোতেই কী হবে, আমাদের কপি পেস্ট হয়। যেমন মাইক্রোসফটেও কিন্তু আমাদের ডকুমেন্টগুলোতেও কিন্তু আমাদের এরকম কপি পেস্ট হয়। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার পার্ট, কপি পেস্ট করার। আরেকটা পার্ট হচ্ছে আমাদের, আরেকটা পার্ট দেখাই, সেটা হচ্ছে আমাদের ব্যাকে একটা কপি পেস্ট করা অ্যান্ড ফ্রন্টে একটা কপি পেস্ট করা। সেটার জন্য আমি একটু প্রজেক্ট দেখাবো, তাহলে আপনাদের সেটা মাথায় থাকবে। একটু প্রজেক্ট দেখাই, ঠিক আছে। কপি ইমেজ এখান থেকে করলাম আর এখানে এসে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে একটু দেখুন, এখানে দেখা যাচ্ছে এখানে একটা ইন্টারফেস আছে। আচ্ছা, আপনারা কি এই ডিজাইনগুলো করতে পারবেন? হ্যাঁ করতে পারবেন, কিন্তু এই টুলসগুলোর বিষয়ে আমাদের কি করতে হবে, আগে জানতে হবে, তাই না? এই টুলসগুলোর বিষয়ে আমাদেরকে জানতে হবে। এই যে এখানে একটা কি দেওয়া আছে, বাড়ি দেওয়া আছে না, এর পিছনে কিছু ইন্টারফেস আছে। এই ইন্টারফেসগুলো কি করা হয়েছে, নিশ্চয়ই এখানে অন্য জায়গা থেকে ইমেজ নিয়ে সেটা কি করা হয়েছে, সামনে কি করা হয়েছে, পেস্ট করা হয়েছে, বা কোনো কিছু ওপেন করে নিয়ে সেটা করা হয়েছে। বা এই দেখুন সাইডে কিছু, সাইডে কি দেওয়া আছে, কোনো কিছু ডিজাইন দেওয়া আছে।
সাইড দিয়ে ঠিক সেমভাবে দেখুন এর উপরে একটা নিচে সাইডে কি সার্কেল দেওয়া আছে, সামনে একটা কি আছে ঘর দেওয়া আছে। তো এই বিষয়গুলো কি করা হয়, এই বিষয়গুলো আমাদের কপি পেস্ট করা হয়। অ্যান্ড হচ্ছে কপি পেস্ট থেকেও আরেকটা বিষয় করা হয় অ্যারেঞ্জ, যেটা আমি কালকে দেখাইছিলাম। রাইট ক্লিক করে আমরা কি করতাম, এই যে অ্যারেঞ্জে গিয়ে আমরা সেটা করতাম। কিন্তু এখানে আমি একটু দেখাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে Ctrl+C দিলাম, কপি হইল, ঠিক আছে। তারপর আমরা এখানে একটু কালার চেঞ্জ করি, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমি কালার চেঞ্জ করলাম, তারপর অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর না আমরা যাব এডিটে, ঠিক আছে, এডিটে যাব। তো এডিটে গেলে দেখতে পারবো পেস্ট ইন ফ্রন্ট। কি দেখতে পাচ্ছি, পেস্ট ইন ফ্রন্ট। ফ্রন্ট মানে কি, সামনে, আর পেস্ট ইন ব্যাক মানে পিছনে। আমি যদি এখানে ফ্রন্টটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার ফ্রন্ট যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা কি ছিল, আমার কিন্তু এই কালার ছিল। ঠিক আছে, আমি যদি এখন পেস্ট ইন ব্যাক দেই, আমি এখানে নিয়ে যাই, এখন দেখি এটা Ctrl+C দেই, দিয়ে এডিটে যাই, যাওয়ার পর পেস্ট ইন ব্যাক দেই, তাহলে কি এটা কিন্তু ব্যাকে কিন্তু একটা পেস্ট হয়ে যায়। আমার কিন্তু ব্যাকে কিন্তু অলরেডি একটা কী হয়েছে, পেস্ট হয়েছে। এখন আমি এটা নেই, এখান থেকে নেই, আমি এটা ক্লিক করলাম, এডিটে গেলাম, যাও পেস্ট ইন, আমি এটা কিন্তু কপি করিনি, এটা কপি করতে হবে। কপি করলাম, তারপর এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর আমাকে কী করতে হবে, পেস্ট ইন ফ্রন্ট। ফ্রন্ট মানে কি, এটা কিন্তু আসেনি অলরেডি, কিন্তু আমি এখানে যাই, এর সামনে একটা আছে, ঠিক আছে। ফ্রন্ট মানে ওর সোজাসুজি কিন্তু হবে, ঠিক আছে, এই যে এর সোজাসুজি কিন্তু হয়েছে অলরেডি। আরেকটা বিষয় হচ্ছে আমার যে এই যে ডিজাইনটা পিছনে চলে গেছে, আমি যদি এই যে ছোটো কোনাটা যদি সামনে নিয়ে আসতে, তাহলে কী করতে হবে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাব, ব্রিং টু ফ্রন্ট। এই যে দুইটার মধ্যে এতটুকুই শুধু পার্থক্য, বোঝা গেছে, দুইটার মধ্যে কি এতটুকুই পার্থক্য। এখন আমি এখানে যাই, এখানে একটু যাই, আমাদের এটা দেখলাম। আর এটা শর্টকাট হচ্ছে, আমি এখানে শর্টকাটটা দেখাই। Ctrl+C দিলাম, Ctrl+C তে কপি করলাম, Ctrl+ যদি F দেই তাহলে কি সামনে একটা পেস্ট হবে। আর এখানে Ctrl+C দিই, একটা কালার চেঞ্জ করি যেহেতু আপনারা বুঝতে পারেন। এখানে দিলে মানে Ctrl+B দিলাম, এর পিছনে ব্যাক হবে, ঠিক আছে। Ctrl+C দিলাম, তারপর কন্ট্রোল, এখানে কালার চেঞ্জ দেই, Ctrl+B, তাহলে কি হবে, আরেকটা কিন্তু পেস্ট হবে। এটা হচ্ছে না, আরেকটা ইন্টারফেস এরকম না হলে একটা অন্য আলাদা একটা অবজেক্ট নিয়ে আবার করার ট্রাই করুন, ঠিক আছে। Ctrl+C, তারপর Ctrl+F, মানে কি সামনে একটা পেস্ট হবে। আবারও Ctrl+C, Ctrl+B দিলে পিছনে, যে পিছনে কিন্তু আমার এটা কি পেস্ট হয়েছে। এটা একটা বিষয় আমরা দুইভাবে দেখলাম, একটা Ctrl+C করে কপি, Ctrl+V মানে যে কোনো জায়গায়, আর Ctrl+C তে কপি, Ctrl+F তে কি হলো সামনে, আর Ctrl+B এ ব্যাকে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আমাদের রাউন্ড বাই রাউন্ড, মানে ঠিক শেপভাবে, আমরা যে কিছুক্ষণ আগে যে ডিজাইনটা দেখছিলাম, একটু আগে একটু দেখে আসি, আমাদের এই যে ডিজাইনটা, আমি একটা ডিজাইন দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এই ডিজাইনটা আছে এখানে, আচ্ছা আমি কপি করি, এই যে দেখুন এখানের যে কয়েকটা ধাপ আছে, এই যে এর থেকে এতটুকু পর্যন্ত, এর থেকে এতটুকু পর্যন্ত, এর থেকে এতটুকু, খুব কি একটা সুন্দর একটা পজিশনে আছে না, খুব সুন্দর একটা পজিশনে আছে না, মনে হচ্ছে না যে কোথাও কিছু কম বেশি নাই বা অন্য কিছু আছে, কোথাও কিন্তু কোনোভাবেই সেটা কি কোনো কম বেশি নাই। বা আরেকটা প্রজেক্ট দেখাইলে বুঝতে পারবেন, আমি একটু দেখাই, একটু ওয়েট, আমি পেন ড্রাইভ লাগাইলে দেখাইতে পারতেছি।
দেখুন আমাদের কিছু ডিজাইন আছে এখানে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে আমাদের এই বিষয়গুলো, এই কপি পেস্টটা লাগে আমাদের বিশেষ করে আপনাদের কোনো নিউজ লোগো করতে গিয়ে, ঠিক আছে? কোনো নিউজ লোগো করতে গেলে কিন্তু আমাদের এই ডিজাইনগুলো লাগে, বিশেষ করে এই কপি পেস্টটার প্রয়োজন হয়। এই ডিজাইনটা দেখুন, এর থেকে এতটুকু পর্যন্ত, এর থেকে এতটুকু, কোথাও কি কোনোভাবে মনে হচ্ছে যে কোথাও কোনোভাবে কোনো প্রবলেম আছে বা কোনো ছোট বড় বা কোনো কিছু আছে নাই? এখান থেকে এখান পর্যন্ত কোনো একটুকু ডিস্টেন্স নাই, সব কিছুই একই রকম, তাই না? এই যে সব কিছুর পার্টটা যে একই রকম হয়েছে, এটা কীভাবে হয়েছে? এটার একটাই প্রবলেম, একটাই সমস্যা, মানে আমরা যেভাবে করছি সেটা হচ্ছে আমরা একটা শর্টকাট দিয়ে করছি, কপি পেস্ট করছি, ঠিক আছে, বাট আরেকটা শর্টকাট যেটা আমাদের খুব সহজে কাজটা করতে সমাধান করছে, তাই না? আচ্ছা, আমি এরকম করলাম, মনে করুন ওভাবে করা আছে, আমরা জানি যে কপি পেস্ট করে কিভাবে, তাই না? আমি এরকম নিলাম একটা ইন্টারফেস, নেওয়ার পর কি করলাম, এটা কন্ট্রোল-C দিলাম, দেওয়ার পর কন্ট্রোল-V বারবার দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমি এই যে এভাবে সাজাচ্ছি, এভাবে সাজাচ্ছি, বা এই যে সাজানোটাতে গিয়ে আমাদের কি হতে পারে, কিছু একটা প্রবলেম হতে পারে, বা আমাদের সেই ডিজাইনটা করতে আমাদের কোনোভাবেই এটা মিশাইতে বা লাগাইতে খুব ঠিক পরিমাণ, একই চুল পরিমাণ সাজাইতে কি করতে হয়, আমাদের অনেক টাইম লাগবে, অ্যান্ড সেটা ঠিক মতো নাও বসতে পারে। এই সমাধানটা করা যায় একটা মাধ্যমে, সেটা হচ্ছে যে অবজেক্টটাতে আমরা করব সেই অবজেক্টটা কি করব, কন্ট্রোল কপিও করব না, আমরা অল্টার প্রেস করব। আচ্ছা, আমি এখানে একটু দেখাই, আমাদের কার্সরটা দেখুন একটু, আমাদের কার্সরটা কি একটা সেকেন্ড একটা আছে না, শুধু একটা কার্সর দেখা যাচ্ছে, আর সাইডে কি একটা আর্টবোর্ডের মতো দেখা যাচ্ছে এইটাতে, তাই না? কার্সরের নিচে আমরা যখন এখানে অল্টার প্রেস করব তখন দেখা যাচ্ছে আমার কার্সরটা কি হয়েছে, দুইটা আইকনে পরিণত হয়েছে না? কার্সরের আইকন কয়টা হয়েছে, দুইটা। আমি এইটা বাইরে নিয়ে আসব, নিয়ে আসার পর এখন আমার এটা সোজা করতে হয়তো একটু টাইম লাগবে, এরকম টাইম হচ্ছে, এই অবজেক্ট থেকে আমার এই অবজেক্টটা কি হচ্ছে, ঠিক পরিমাণ হচ্ছে না, এই জন্য আমি কী করবো, শিফট প্রেস করব। শিফট প্রেস করলে কি হবে, আমার এই প্রথম অবজেক্ট থেকে সেকেন্ড অবজেক্টটা আমার সমান পরিমাণ হবে, সমপরিমাণ মানে সম জায়গায় স্থান করবে। সেটা কীভাবে বুঝবো, দেখা যাচ্ছে প্রথম অবজেক্ট অ্যান্ড সেকেন্ড অবজেক্টের মাঝে কেন্দ্রবিন্দু দিয়ে লাল একটা দাগ চলে আসছে, তাই না? তার মানে আমি কী মনে করব, দুইটারই স্থান সমান আছে অ্যান্ড সেটা সুন্দরভাবে বসে আছে। তারপর আমি আরেকটা কালকে কথা বলছিলাম যে আমরা যখন কিবোর্ড অ্যান্ড মাউস টিপে কাজ করব তখন এই মাউস ছাড়বো, তারপর কিবোর্ড ছাড়বো, এই যে আমি ছাড়লাম। এখন বলতেছেন আপু আপনারা তো বললেন, এখন কি আমি সবসময় কি এভাবে নিয়ে যাব, এভাবে নিয়ে যাব না, আমরা এখন কি করবো, এটা ক্লিক করব, দিয়ে আমরা কন্ট্রোল-D প্রেস করব। সেটা কিভাবে, সেটা আমি নিয়ে যাই, এখন এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় যে কন্ট্রোল-D প্রেস করব, আমি যতটুকু চাই আমি কি করব, ততটুকু কিন্তু আমি যতটুকু চাচ্ছি ততটুকু কিন্তু আমি প্রেস করে ধরে আসছি, দেখি আমার এটা কি হচ্ছে, এটা আমার কিন্তু হচ্ছে, ঠিক আছে? আমি যতটুকু, দেখুন সবগুলোর কেন্দ্রবিন্দু কি একই পরিমাণ, তাই না? সবগুলোর কি একই পরিমাণ না, দেখুন সবগুলো কি একই পরিমাণে স্থানে অবস্থিত, তাই না? এক টুকরো ছোটও নাই, বড়ও নাই, বা অন্য কিছুও নাই, আছে নাই তো। এই হচ্ছে বিষয়, আমরা যখন কোনো অবজেক্টের পরিমাণ অন্য একটা অবজেক্ট ঠিক সেমভাবে, ঠিক সেম স্থানে বা সমপরিমাণভাবে বসাতে যাব, তখন আমাদের কপি করতে হবে অল্টার প্রেস করে, ঠিক আছে? তখন আমাদের কীভাবে কপি পেস্ট করতে হবে, সিলেক্ট করতে হবে, অল্টার প্রেস করলাম, নিচে নিয়ে আসলাম, তারপর কি করব, কন্ট্রোল-D দিব। এই যে আমি চারটা সবগুলো একসঙ্গে দিলাম। এখন বলতেছেন আপু এগুলো কি সবগুলো একসঙ্গে করা যাবে? হ্যাঁ, সবগুলো একসঙ্গে করা যাবে। সেটা কিভাবে, এই যে আমি অল্টার প্রেস করলাম, এই যে পুরোটা সিলেক্ট করছি, নিয়ে গেলাম, তারপর কন্ট্রোল-D দিলাম, এই যে সবগুলো কী হয়েছে, একসঙ্গে কী হয়েছে, একসঙ্গে অবস্থান নিছে। সুন্দর না একটা বিষয়? এরভাবে কপি পেস্ট করা যায় না? আর কিছুক্ষণ আগে আমরা কী করছিলাম, একটা করছিলাম কন্ট্রোল-C কন্ট্রোল-V, এই যেভাবে বি করে করে করছিলাম, তাই না? এতটুকুই কারো কোনো প্রবলেম হয়েছে এই কপি পেস্ট তিনভাবে করার প্রবলেমটা? কারো কোনো সমস্যা হবে এই তিনটা? আর কি কোনো প্রবলেম হবে? কন্ট্রোল-V এর কাজটা কি জানি ছিল? কন্ট্রোল-C তে কপি আর কন্ট্রোল-V তে পেস্ট, মানে যে কোনো জায়গায় তাকে আমরা পেস্ট করতে পারবো কন্ট্রোল-V দিয়ে। হ্যাঁ জি, কন্ট্রোল-F কন্ট্রোল-F এ হচ্ছে আমরা যে কোনো একটা ফন্টে, মানে আমি
এই অবজেক্টের সামনে যদি পেস্ট করতে যাই তাহলে আমাদের কন্ট্রোল এফ দিতে হবে, আর যদি ব্যাকে পেস্ট করতে যাই তাহলে দিতে হবে কন্ট্রোল বি। বা আমরা আরেকটা করতে পারবো, এই যে এডিটে যাব, এডিটে গিয়ে আসে দেখুন কপি, কন্ট্রোল সিতে কপি, পেস্ট, কন্ট্রোল ভিতে পেস্ট, এই যে পেস্ট ইন ফন্ট বা কন্ট্রোল বিতে পেস্ট। আরেকটা কি হচ্ছে, আমি মনে করি এই অবজেক্টটাতে 60টা ডিলিট করতে চাই, তো আমরা কন্ট্রোল এক্স দিলে এটা চলে যাবে, আবার কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হবে। ঠিক আছে, এটাও একটা হচ্ছে, মানে আমি এখান থেকে কোনোভাবে রাখছি না, আবার সেটা ডিলিট করতে চাচ্ছি না। মনে করুন আমি এখানে কন্ট্রোল সি করলাম, অন্য জায়গায় গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এটা একটা বিষয়। গিয়ে দেখতে যাচ্ছি আবারও ঠিক সেম এখানেই আছে। আমি যখন এখানে কন্ট্রোল এক্স প্রেস করবো তখন দেখা যায় এখানে কিছু হবে না, কন্ট্রোল ভি দিলাম, ব্যাস এখানে এসে হয়ে গেল। ঠিক আছে, এটাও একটা পেস্টের বিষয়, যে আমি ওই পেজে কোনো কিছুই রাখবো না, একবারে কেটে নিয়ে চলে আসবো, তখন আমার কন্ট্রোল এক্স চাপতে হবে। বোঝা গেছে? এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। এখন আমরা এখানে কন্ট্রোল ভি, আমাদের যে মনে হচ্ছে যে কিছু বুঝতেছি না, যখন আমরা প্রজেক্টে যাব তখন এই বিষয়গুলো তখন আপনারা নিজেই রিয়েলাইজ করতে পারবেন যে আপু তো এই সময় এই কথা বলছে, আর একটু বললেই তখন আপনাদের মাথায় ধরে যাবে। এই জন্য আপনাদের কাজগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এখন একটা বিষয় বলি, এখানে আমি আরেকগুলোতে আসি, সেটা হচ্ছে আমাদের পলিগন টুল এবং স্টার টুলে এখন আসবো। ঠিক আছে, পলিগন টুল অ্যান্ড স্টার টুলে একটু দেখবো, সেটা হচ্ছে আমাদের এই টুলের ভিতরে আছে পলিগন টুল, এই যে এরকম। ঠিক আছে, ষড়ভুজ, আমরা তো ষড়ভুজ চিনি, কালকে বলছিলাম সবগুলো সমান করতে গেলে আমাদের শিফট অ্যান্ড অল্টার প্রেস করলে আমাদের সমপরিমাণভাবে সাইড সাইড কী হয়, বড় হয়, তাই না? কন্ট্রোল জেড হয় না, আমি এটা বলছিলাম না, এভাবে দিলেই কিন্তু হয়। আরেকটা দিয়েছিলাম, আরেকটা হচ্ছে স্টারের ক্ষেত্রে, স্টারের ক্ষেত্রেও ঠিক সেম। এই যে এখানে দেখা যাচ্ছে, আমি যখন দেখুন এর মাথাগুলো দেখুন একটু, মাথাগুলো কি আছে একটু বড় বড় না, যখন আমি শিফট অল্টার প্রেস করব তখন এটা সুন্দর একটা শেপ নিচ্ছে। শিফট অল্টার প্রেস করতেছি না, অন্য একটা শেপ নিচ্ছে, শিফট অল্টার প্রেস করলে একটা সুন্দর একটা শেপ নিচ্ছে, তাই না? আর এভাবে নিলে আরেকটা শেপ, এই যে দুইভাবে, তিনভাবে, চার, একই স্টার কিন্তু দুইটারে কিন্তু আলাদা আলাদা কিন্তু শেপ, তাই না? এখানে আমাদের ষড়ভুজের কয়টা আছে, বাহু আছে 6টা, আর এখানে কয়টা আছে, 5টা। এখন আমাদের কথা হচ্ছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস নেবে। এখানে রেডিয়াস 1 বলছে অ্যান্ড রেডিয়াস 2 বলছে, মানে আমাদের সাইডের ভূমি আর উচ্চতার কথা বলছে এখানে। অ্যান্ড পয়েন্টগুলো এখানে কি বলছে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই যে মাথা আছে না, এটাকে বলা হয় পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টগুলো আমি যদি এখানে 6টা দেই তাহলে তারপরে এখানে কি হবে, ওকে হবে। এই দেখুন 6টা পয়েন্ট হয়েছে। আমি আবারও ক্লিক করলাম, নেওয়ার পর একটা ক্লিক করতে হবে, আমি যদি 10টা পয়েন্ট দেই তাহলে কি হবে, আমার 10টা পয়েন্টই হবে। ঠিক আছে, আমার দেখুন এই যে 10টা পয়েন্ট হয়েছে। ঠিক সেমভাবে আমার এই পলিগন টুলের ক্ষেত্রেও ঠিক সেম একটা কাজ, আমি যেখানে ক্লিক করি, আমি যদি এখানে পয়েন্ট আছে আমাদের কি 6টা, মানে কি ষড়ভুজ মানে 6টা, আমি যখন 20টা পয়েন্ট ক্লিক দেই তাহলে কি হবে, 20টা কিন্তু আমার পয়েন্ট অ্যাডজাস্ট হবে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না কারণ এটা গোল হয়ে গেছে। এই যে আমরা পয়েন্ট দিয়ে করতেছি, এটার আরেকটা শর্টকাট আছে, যেটা হচ্ছে কিবোর্ড প্রেস করে। তার জন্য আমি একটা ইমেজ পাঠাচ্ছি আমি ল্যাপটপ থেকে তুলে, আপনারা সেটা একটু দেখে নেন। ঠিক আছে, ওকে। দেখুন ইমেজটা দিয়েছি, সবাই একটু দেখুন। আচ্ছা, নেট কানেকশন অফ, এই জন্য যাচ্ছে না, একটু ওয়েট, চলে যাবে। দেখুন এবার গিয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন আমি ইমেজ দিয়েছি একটা, পেয়েছেন কি? হ্যালো, কথা বলবেন প্লিজ। পাইছি, পেজ আপ ওকে এন্ড পেজ ডাউন। ওকে, ঠিক আছে। এখন এই যে আমি এখানে পলিগন টুলে গেলাম,
যাওয়ার পর এখানে সবসময় মাথায় রাখতে হবে, আমি যেটা বলতেছি সেটা একটু মাথায় রাখবেন সবাই। এই যে আমি এখানে গেলাম, যাওয়ার পর আমি কিন্তু এখানে কয়টা বাহু দিয়েছিলাম, 20টা দিয়েছিলাম, বিধায় এরকম আসছে। আমি যদি পিজি ডাউন দেই, একটা করে প্রেস করে ধরে থাকি, আমি কিন্তু এখনও কিন্তু মাউসটা ধরেই আসি, মাউসটা কিন্তু এখনও ছাড়িনি। আমি যখনই ছাড়বো তখন কিন্তু সে আর কাজ করবে না। আমি যদি পিজি আপ দেই, 5টা দরকার 5টা হচ্ছে, পিজি ডাউন দেই 4টা দরকার 4টা হচ্ছে, 3টে বাহু পর্যন্ত সে কিন্তু হবে, তারপরে কিন্তু আর হবে না। ঠিক আছে, পিজি আপ দিলাম এখানে, এই যে দেখুন পিজি আপ এন্ড পিজি ডাউন নাই কেন কি বলি পাচ্ছি না। পাচ্ছেন না? না আচ্ছা ভাইয়া, আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, হয়তো অন্য কিছু আছে, হোম অ্যান্ড ইন বাটন, এরর বাটন হয়তো আছে, এরর বাটন বা অন্য কিছু হয়তো বাটন আছে, এরর দিয়ে হয়তো কোনো চিহ্নিতভাবে আছে, পাইছি। পেয়েছেন? এখন দেখুন আমি যদি পিজি আপ দেই, প্রেস করে ধরে থাকি, এটাও লক্ষ লক্ষ ভাবে কিন্তু এরকম হবে। আমি যদি পিজি ডাউন প্রেস করে ধরে থাকি, এই যে আমার এরকম হবে। ঠিক আছে, আমার কিন্তু এরকম হবে, আমি প্রেস করে ধরেছিলাম বিধায় এরকম হয়েছে, 3টা পর্যন্ত কিন্তু সে অবস্থান নিবে। ঠিক আছে, এখন আমি এখানে বলি ঠিক সেমভাবে স্টার টুলের ক্ষেত্রেও ঠিক সেম কাজটা হবে। আমি যদি পিজি আপ দেই, এই যে এরকম এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। আর আমি যদি পিজি ডাউন দেই এখান থেকে, তার মানে কি হবে, সেটা আমার কমে যাবে, সেটা আমার কমে যাবে। এরকম যদি হয়, আমি কিন্তু কখনোই কিন্তু এখনও কিন্তু মাউসটা ছাড়িনি, আমার যখন নির্দিষ্টভাবে কাজটা হবে তখন কিন্তু আমি মাউস ছাড়বো এখানে। ঠিক আছে, এই যে মাউস ছেড়ে দিলাম, এটা বোঝা গেছে? মানে পিজি ডাউন মানে আমার কি হবে, সেটা কমানো হবে ডাউন অ্যারো চেপে, আর আপ অ্যারো চাপে আমাদের কি হবে, সেটা হবে সে বাড়ানো হবে। বোঝা গেছে এতটুকু? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন আমরা আরেকটা বিষয় যাব, সেটা হচ্ছে পলিগন টুল গেল, এখানে স্টার টুলে গেল। এখন আমরা আসবো ডিরেক্ট সিলেকশন টুল, যার বিষয়টা আমি কালকে একটু ক্লিয়ার করছিলাম, যে আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়েও সেটা কি করতে পারি, কাজ করতে পারি, বলছিলাম না কালকে? ঠিক সেমভাবে আমরা এই ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা কিন্তু যে কোনো পয়েন্ট নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। ঠিক আছে, আমরা যে কোনো পয়েন্ট নিয়ে সেটা কাজ করতে পারি, সেটা একটু দেখাই। আমি এটা নিলাম, নেওয়ার পর মনে করুন এই ডিরেক্ট সিলেকশন টুল আমি এখানে কি করলাম, আমি কালকে বলছিলাম যে আমাদের যে গোট বক্সগুলো থাকবে, এটার নাম হচ্ছে অ্যাঙ্কর, তারপরে এই সাইডগুলো হচ্ছে পাথ, আর এটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট, বলছিলাম না কালকে? বলছিলাম তো। এখানে একটু মনে রাখবেন যে আমাদের কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়, বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়, এক গ্রুপের ক্ষেত্রে, কালার চেঞ্জের ক্ষেত্রে, বা কোনো অবজেক্টকে ছোট করতে, বড় করতে, বা ঠিক একটা শেপে নিতে কিন্তু এটা ইউজ হবে ডিরেক্ট সিলেকশন টুলটা। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়, যার মধ্যে সেটা পার্থক্য হচ্ছে গ্রুপ থাকা অবস্থায়ও সেই অবজেক্টটাকে আমরা ডিলিট করতে পারবো অ্যান্ড কালার চেঞ্জ করতে পারবো, এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে আমরা কোনো অবজেক্টের কোনো কর্নার ধরে বড় করতে পারবো, ছোট করতে পারবো, বা বিভিন্ন শেপে নিয়ে আসতে পারবো। বোঝা গেছে? এটা হচ্ছে বিষয়। কিন্তু আরেকটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে, ডিরেক্ট সিলেকশন বলতে বোঝাইছে যে এইটাকে, এই সিলেকশন টুলটা ডিরেক্টই সিলেক্ট করতেছে, আর সিলেকশন টুল হচ্ছে দূর থেকে কিন্তু সে সিলেক্ট করবে, আর ডিরেক্ট সিলেকশন হচ্ছে ডিরেক্টভাবে সেটা কিন্তু কাজ করতে পারবে। এই যে আমি ডিরেক্ট ধরলাম, ডিরেক্ট সিলেকশনে ক্লিক করলাম, এই যে এটা কিন্তু কোনোভাবে কি সিলেক্ট আছে, এটা কিন্তু কোনোভাবে সিলেক্ট নেই। সিলেক্ট থাকলে বুঝবো যে কি চার সাইড কি সিলেক্ট হয়েছে। আর ডিরেক্ট সিলেকশন টুলের কোনোভাবে এরকম সিলেক্ট করতে হবে না, এই যে কোণা ধরলাম এমনিতে ওটা কী করলো, ধরে নিল। আর সিলেকশন টুলের ক্ষেত্রে কি হয়, আমার কি কোণা ধরতেছে না, কোনোভাবেই সেই কোণা কি ধরতেছে না। কিন্তু আমার ডিরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে আমি এখানে নিয়ে আসলে আমার অ্যাঙ্কর পয়েন্টটা এখানে শো করতেছে এইভাবে, এই দেখা যাচ্ছে অ্যাঙ্কর পয়েন্টটা কি ফাঁকা হয়ে আসছে, তার মানে কি এটা কর্নার ধরছে। এই যে আমি ক্লিক করলাম, এভাবে হবে। ঠিক আছে, আমি এটা যেভাবেই পাই না কেন আমি এইভাবে আমি করতে পারবো। এখন আরেকটা বিষয় হচ্ছে, এটা কি আমার ডিরেক্ট সিলেকশন টুল আমার সিলেক্ট না থাকা অবস্থায় কিন্তু আমরা কাজ করতে পারতেছি, যেভাবেই হোক আমি যে শেপেই আমি এইটা কী করতে পারি, যে কোনো পয়েন্ট নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। আরেকটা এখানে বিষয় হচ্ছে, আমি যদি সিলেক্ট থাকা অবস্থায় কাজ করি তখন কি হবে, মনে করো এটা সিলেক্ট আছে, আমি সিলেক্ট করলাম, তারপর ডিরেক্ট সিলেকশনে গেলাম, তারপর এখন এটা টানবো, কিন্তু হবে না। কেন টানবো হবে না? কারণ আমার এই যে ফাঁকা একটা অংশ আসেনি। আমার এখানে ফাঁকা অংশটা আসবে কিভাবে, আমি এখানে যদি ডাবল ক্লিক করি,
এখানে যদি ক্লিক করে আমাকে কী করতে হবে, মাথাটা ধরে নিতে হবে। এই যে আমি মাথাটা ধরে নিছি, ঠিক আছে। যে কোনো একটা মাথা আমাকে কী করতে হবে, আগে ধরে নিতে হবে। ডাবল ক্লিক করে মাথাটা ধরে নিয়ে আমার এইটা কাজ করতে হবে। বোঝা গেছে? আমি একটা মাথা দিয়ে এই যে কাজ করলাম এখানে, বোঝা গেছে? এটা কি ক্লিয়ার হয়েছে? আমি এখন এই মাথাতে কাজ করব, শুধু এই মাথাটা কর্নার করবো। এই যে আমি এটা করতে পারলাম, এই যে সুন্দর একটা কি হয়েছে, পাতা হয়েছে। বা আমি কি করলাম, আমার এটা সুন্দর করে এই কর্নারটা অফ করব। এখন এই কর্নারটা অফ করবো কী করে, এখানে আমি সে ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এটা কিন্তু কর্নারটা নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এতটুকু কি আরও কোনো সমস্যা হবে? ওই বিষয়টা আরেকবার একটু বুঝালে ভালো হতো। এখানে হচ্ছে পয়েন্ট একটা ধরতে হবে, এটা আমি জানি, এটা দুইবার বোঝাইতে হয়। এখানে পয়েন্ট একটা হচ্ছে একটা সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, এটা একটু মনে রাখবেন। একটা সিলেকশন টুল, এটা হচ্ছে সিলেকশন টুল, আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ওকে, এখন আমি যদি কোনো অবজেক্টকে সিলেক্ট থাকা অবস্থায় যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করতে যাই, তখন আমার কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে ডাবল ক্লিক করতে হবে, তারপর আমি কিন্তু কাজ করতে পারবো। আমি যদি ওয়ান ক্লিকে কাজ করি তাহলে কিন্তু আমার কি হবে, সেই কাজটা কিন্তু হবে না। ঠিক আছে, আমি এখন ওয়ান ক্লিক নিলাম, এই যে ওয়ান ক্লিক করতে যাচ্ছি, আমি কিন্তু এখন কাজটা করতে পারি না। যখন আমি ডাবল ক্লিক করব তখন কিন্তু আমার সেই পয়েন্টটা নিয়ে করতে আমি কাজ করতে পারবো, যে কোনো একটা পয়েন্ট নিয়ে। ঠিক আছে, আর আমি যদি সিলেকশন না থাকা অবস্থায় যদি কাজ করি, আমার সিলেক্ট নেই, আমি একবার ডিরেক্ট কাজ করবো, আমি ডিরেক্ট সিলেকশনটি নিলাম, এই যে আমি এখন যে কোনো একটা পয়েন্ট নিয়েই এক ক্লিকে কিন্তু কাজ করতে পারবো। ঠিক আছে, এক ক্লিকেই কিন্তু আমি এটাতে কাজ করতে পারবো, বা ডাবল ক্লিকেও কিন্তু এটা কাজ করতে পারবো, এটা আমার ইচ্ছা। ঠিক আছে, যখন আমরা সিলেক্ট থাকা অবস্থায় কাজ করব তখন আমাকে সেটা কী করতে হবে, ডাবল ক্লিক করে আমি কাজ করতে পারবো। ঠিক আছে, এতটুকুই হচ্ছে পার্থক্য, বোঝা গেছে? ওকে, এতটুকুই কি আরও কোনো সমস্যা? ওকে, ঠিক আছে। এখন হচ্ছে সেকেন্ড টাইমে আসি আমি। এখানে আমার ডিরেক্ট সিলেকশন টুলে এটা একটা কাজ গেল। কিছুক্ষণ আগে আমি কপি পেস্টের বিষয়টা দেখাইলাম না, আমি এবার গ্রুপ দেখাবো। ঠিক আছে, গ্রুপ আনগ্রুপ করার একটা বিষয় দেখাবো, কারণ আমি এখানে আরেকটা পয়েন্ট বলছিলাম যে আমাদের গ্রুপ থাকা অবস্থাতেও কিন্তু আমার ডিজাইনটা কি করা যায়, ডিলিট করা যায়, অ্যান্ড সেটা কি করা যায়, কালার চেঞ্জ করা যায়, একটু বলছিলাম না একটু আগে। এখন আমি এই যে গ্রুপ আনগ্রুপের বিষয়টা একটু দেখাই, যে গ্রুপ আনগ্রুপ কেন আমার প্রয়োজন হয়, এই জন্য আমাকে আপনাদের একটু প্রজেক্ট দেখাইতে হবে। ঠিক আছে, এই যে প্রজেক্টগুলো দেখতেছেন, আমাদের এই বুশিয়ার ডিজাইনগুলো যে দেখতেছেন, এই ডিজাইনগুলো যখন আমরা করছি, আমরা কিন্তু একটা একটা করে ডিজাইন করার পর পরবর্তী সবগুলো ডিজাইন নিয়ে এগুলো কিন্তু সব কিন্তু আলাদা আলাদা করে একটা অবজেক্ট, এই যে এখানে একটা লেখা আছে, এখানে একটা লোগো আছে, এখানে একটা বিল্ডিং লোগো আছে, তারপরে এখানে কিছু আইকন আছে, এগুলো কিন্তু সব কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের লেখার আয়ত্তে গিয়ে আমরা কিন্তু যেগুলোর একই রকম কালার সবগুলো কিন্তু একবারে আমরা কি করছি, গ্রুপ করে দিয়ে আমরা পরবর্তী করছি। এই যে গ্রুপ আনগ্রুপ কেন প্রয়োজন হয় সেটা আমি এখন দেখি। আমাদের ডিজাইন যেন কোনোভাবে নষ্ট না হয়, বা কোনোভাবেই যেন ডিজাইনটা কেড়ে না যায়, বা আমরা যেন ডিজাইনের কালার খুব সহজেই এক প্রেসেই যেন কালারটা চেঞ্জ করতে পারি। আমি জানি যে আপনাদের মাথায় কিছু ঢুকতেছে না এই গ্রুপ আনগ্রুপ বিষয়ে। যখন আমরা এই বিষয় নিয়ে প্রজেক্ট করব, গ্রুপ আনগ্রুপ যখন করব, তখন বুঝতে পারবেন যে প্রজেক্টের ক্ষেত্রে গ্রুপ আনগ্রুপ আমাদের কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু সব কিন্তু আমরা বেসিক শিখতেছি। ঠিক আছে, এখন আমরা কিন্তু সব বেসিক শিখতেছি। যখন আমরা প্রজেক্টে আগে আগে আগাবো, একটু একটু করে ধাপে ধাপে আগাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে আপু এটা শেখাইছিল এটার জন্য, তাহলে তাহলে এই কাজটা এখানে প্রয়োগ হয়, তখন আপনারা বুঝতে পারবেন তখন এইগুলোর প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায়। ঠিক আছে, এগুলো সবগুলোর প্রয়োগ ক্ষেত্র আছে। এখন আমি আসি এখানে, আমরা কিছু করে আগে দেখছিলাম যে ওয়ালটার প্রেস করে নিয়ে গেলাম, তারপর কন্ট্রোল ডি প্রেস করে এরকম করলাম, তাই না? তো মনে করো আমি চারটা কী করবো, আমি গ্রুপ করবো। ঠিক আছে, আমি এখানে আরও কিছু একটা নিয়ে যাই, এই অল্টার প্রেস করে নিয়ে আসি। ঠিক আছে, এখন এগুলো কিন্তু সবগুলো কি এখন দেখা যাচ্ছে, আমি যখন একটা সিলেক্ট করতেছি তখন আমার এই যে আমি পুরো যখন ডার্ক করে নিয়ে আসবো তখন কি হচ্ছে, আমার কি পুরা সিলেক্ট দেখা যাচ্ছে। পুরা সিলেক্ট দেখা যাচ্ছে কীভাবে, এই যে দেখা যাচ্ছে সাইড সাইডে কি একটা শ্যাডো আর একটা লাইনার তৈরি হয়েছে, তাই না? একটা লাইনার তৈরি হয়েছে এখন, এবং সবগুলারে কি হয়েছে, সেন্টার পয়েন্ট ধরে নিছে, আর এই যে চারটা পয়েন্ট এখানে অ্যাঙ্কর পয়েন্ট দেখাইছে, এবং পুরাটা কি হয়েছে, এতগুলো অবজেক্টকে মিলে সে একটা অবজেক্টে কি হয়েছে পরিণত হয়েছে। যখন পুরাটা মিলে আমরা
সিলেক্ট করছি, কিন্তু আমরা এরকম চাই না, আমরা ফুলটা সিলেক্ট করব না, আমরা যে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করে ফুলটা সিলেক্ট করব। সেটা কিভাবে? সেটা হবে আমার গ্রুপ আনগ্রুপের ক্ষেত্রে। আমি এখন পুরাটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, করার পরে যে গ্রুপ অপশন আছে গ্রুপ করে দিলাম। ঠিক আছে, এই দেখুন আমি এখন যে কোনো একটা জায়গাতে সিলেক্ট করতেছি, পুরা গোষ্ঠী কী হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। পুরা গোষ্ঠীকে হবে আবার কালার চেঞ্জ করতে পারবো, পুরাটাতে আমি একটা কালার দিয়ে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখন আমি এটা আনগ্রুপ করবো কীভাবে? ক্লিক করলাম, এই যে অবজেক্টে গেলাম, এখানে গিয়ে আনগ্রুপ হবে, বা রাইট ক্লিক করলেও কিন্তু এই দেখা যাচ্ছে আনগ্রুপের একটা কি আসছে, অপশান আসছে, এটা দিয়ে আমি কিন্তু আনগ্রুপ করতে পারি। এখন ক্লিক করলাম, দেখা যাচ্ছে কি এটা কিন্তু অলরেডি আনগ্রুপ হয়ে গেছে, মানে কি এদের সরাসরি করতে পারতেছি। ঠিক আছে, কন্ট্রোল জেড দিই, যখন আমার গ্রুপ থাকবে তখন কিন্তু আমরা কোনোভাবেই তা সরাসরি করতে পারবো না, অ্যান্ড যে কোনো একটাকে নিয়ে কি কোনোভাবেই কাজ করতে পারবো না। যে কোনো একটা যদি ডিলিট করতে চাই, সিলেক্ট করে ব্যাক স্পেস যদি ক্লিক করতে চাই, তাহলে কী হবে, পুরাটাই কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ব্যাক স্পেস দিলাম, পুরা ডিলিট হয়ে গেল, আমার এখন ডিজাইনটা চলে গেল। আমরা এখন নিয়ে আসবো কীভাবে, সেটার একমাত্র উপায় আমার কি আবার কি আলাদা করে ডিজাইন করতে হবে? এভাবে কি আলাদা করে ডিজাইন করতে হবে? বলুন, এভাবে আলাদা করে ডিজাইন করতে হবে না। এর শর্টকাট হচ্ছে Ctrl+Z। যদি এভাবে চলে যায়, এই যে Ctrl+Z দিব, তাহলে কি হবে, এটা চলে আসবে, মানে কি তার মানে কি আগের অবস্থায় সে পুনরায় চলে আসলো। এটা মনে থাকবে, যদি কোনো ডিজাইন চলে যায় হঠাৎ করে, আমি Ctrl+Z প্রেস করলে সেটাকে কি করতে পারবো, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এতটুকু বোঝা গেছে? এখন বলি, এখানে আমি করলাম, আমি এখানে কালার চেঞ্জ করতেছি। এখন আমার ক্লায়েন্ট বললো আমার ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে, মনে হয় এটা আমার প্রজেক্ট, সাপোজ এটা আমাদের প্রজেক্ট। ক্লায়েন্ট বললো যে আমার এখানকার এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে মিলে আমার যে কোনো অন্য একটা কালার দিতে হবে। আমি এখন এটা যদি কালার দিতে চাই, আমার ফুল কালারটা কী করতে হচ্ছে, ডিজাইনটা দিতে হচ্ছে, কালারটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এখন আমার কী করবো, এটা আনগ্রুপ করবো। আচ্ছা, আনগ্রুপ করতে গেলে আমার যদি ডিজাইনটা নষ্ট হয়ে যায়, এরকম তো বড় বড় প্রজেক্ট করতে গেলে, আনগ্রুপ করতে গেলে হয়তো কোনোভাবে ডিজাইনটা নষ্ট হতে পারে বা অনেক টাইম লাগতে পারে। এই টাইমগুলো মেনটেন করবো কীভাবে, সেটাও কিন্তু অ্যাডোবি আমাদের কি করছে, আমাদের সেই সলিউশন দিছে। সেটা কিভাবে, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পরে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে আমি কালার করলাম, কিন্তু এ কি আছে, কিন্তু এখনও গ্রুপেই আছে। গ্রুপ থাকা অবস্থায়ও কিন্তু আমি কি করতে পারছি, তাকে আমি কালার চেঞ্জ করতে পারবো। মানে দেখা যাচ্ছে এটা কিন্তু এখনো গ্রুপে আছে, এই দেখুন এটা কিন্তু গ্রুপে আছে। আমি গ্রুপ থাকা অবস্থায় কিন্তু সেটা কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করলাম, আমি ডিলিট করতে পারবো, ব্যাক স্পেস দিলাম, ডিলিট করতে পারলাম। ঠিক আছে, গ্রুপ থাকা অবস্থায়ও কিন্তু এ কিন্তু এখনো গ্রুপেই আছে। গ্রুপ নাই, গ্রুপেই আছে। আমি Ctrl+Z দিয়ে আগের অবস্থায় ফিরে আসি। বোঝা গেছে এতটুকু? আর কি কোনো সমস্যা? এতটুকু কি কারো কোনো প্রবলেম গ্রুপ আনগ্রুপের বিষয়টা নিয়ে? তাহলে কি আমরা এখানে কি শিখলাম, যে আমাদের গ্রুপ আনগ্রুপের একটাই বিষয়, যে আমাদের গ্রুপ থাকা অবস্থাতেও আমরা কি করতে পারবো, ডিজাইনটা আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে কালার চেঞ্জ করতে পারবো, অ্যান্ড হচ্ছে আমরা ডিলিট করতে পারবো। এটা একটা বিষয়, এটা হচ্ছে এখান থেকে ডিরেক্ট সিলেকশন থেকে। আরেকটা কি দেখলাম, দুটো দেখলাম, যে কোনো একটা পয়েন্ট আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি, এটাও একটা বিষয় দেখলাম, তাই না? এখন দেখি, আমাকে এখন ক্লায়েন্ট বললো যে আমার এই কর্নার আর এই কর্নারের বিষয়টা আমার গ্রুপ রাখতে হবে, বা যে কোনো আমি যেন শুধু অনেক আছে, অনেক আইটি আছে, এজেন্সি আছে যারা শুধু টেমপ্লেট করে নেয়, কারণ শুধু বলে যে আপনি আমাকে এই টেমপ্লেটও করে দেবেন যেন আমি পরবর্তীতে নিজেরাই কাস্টমাইজ করতে পারি। আমরা তো দেখছি, ক্যানভা দেখছি না, ক্যানভা দেখছি তো, তাই না? তো ক্যানভাতে কি কেউ দেখছেন, ক্যানভাতে কি কেউ কাজ করেছেন ক্যানভা সফটওয়্যারে অনলাইনে? আচ্ছা, ক্যানভা দেখাই, তাহলে একটু বুঝতে পারবেন এই যে টেমপ্লেটের বিষয়টা। অনেক ক্লায়েন্টই আছে যারা এই ধরনের কাজ করে নেয়। ঠিক আছে, হ্যাঁ বলুন। হ্যাঁ বলো। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনাকে একটু নক করছি। আচ্ছা, দেখতেছি। আমার এখানে শুধু মুভ টুল আছে, অন্য টুল নাই।
12 ক্লাস কয়টার দিকে আছে শাওন? হ্যালো, আপু 12 ক্লাস কয়টায় আছে? 10টায়? 12 ক্লাস 10টায়। আচ্ছা ঠিক আছে, তুমি দিয়ে দাও, আমি আচ্ছা নিচ্ছি। তো ওদের ওদের কি এবার প্রজেক্টের উপর ক্লাস আছে? ওনাদের আমি ওই যে লোগো করাইছি, ওনাদের লোগো প্রজেক্ট ছিল, ওই যে যার নামে যার ব্র্যান্ডের লোগো করে যেমন লোগো, ওইগুলো একটু দেখে। আচ্ছা ঠিক আছে, ওকে। লোগো প্রজেক্টের কাজ চলতেছে তাই না? এই লেটার মার্ক আর মনোগ্রাম লোগোর কাজ শেষ, এখন অ্যাপস এটাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখতেছি। ওকে, আমি নিউজ লোগো দেখাবো, সমস্যা নেই। ওকে, 10টা 15ই দাও ওদের ক্লাস। ওকে ঠিক আছে। ওকে আচ্ছা, এখন আমি বলি, আমার ক্লায়েন্ট বললো এই এই অবজেক্ট অনেক, কিন্তু এই আমি তো দেখালাম না, ক্যানভাস সফটওয়্যার দেখালাম না। ওকে, এখানে একটু যাই। এই যে এইগুলা কিন্তু সবগুলো কিন্তু একটা করে কি টেমপ্লেট, ঠিক আছে? এটা কিন্তু সিবির টেমপ্লেট, আমরা কিন্তু সিবিও বানাইতে পারবো, ঠিক আছে? এই যে কাস্টম দিস টেমপ্লেট, মানে কি আমি নিজেরাই এটা কি করতে পারবো, কাস্টম করতে পারবো। এই যে একটা করে পার্ট এখানে আসতেছে, ঠিক আছে? এইগুলা কি করতে হয়, এরা কিন্তু এরকম করে রাখছে যে এই এমনভাবে এটা করা যেটাতে আপনারা নিজেরাই কী করতে পারতেছেন, এখানে গিয়ে নিজেরাই কাস্টম করতে পারবেন, নিজেরাই লিখতে পারবেন। ঠিক সেমভাবে এটা কিন্তু ঠিক সেমভাবে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর এরকম দেখুন একটা করে কাস্টম করা আছে, একই লাইনে করা আছে, বা একই কোনো কালার দেওয়া আছে, বা একটার সঙ্গেই একইভাবে গ্রুপ করা আছে, ঠিক আছে? ঠিক সেমভাবেই কিন্তু আমাদের এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরও ঠিক সেমভাবে কাজটা করতে হয়। অনেকেই বলে যে আমার হচ্ছে ডিজাইনটা ঠিক করে দেন, বা ডিজাইনটা আমার এরকমটা রাখবেন যেন আমি পরবর্তী সেটা কাস্টমাইজ করতে পারি বা নিজেরাই যেন কাজ করতে পারি। তখনও তারা বলে দেয় যে এই কালারটা এইরকম হবে, তো এইটা গ্রুপ করে দেন, যে ওনারা একটা ক্লিকেই ওনারা খুব সহজেই কালারটা চেঞ্জ করতে পারবে। এটা হবে কীভাবে, তাই না? এখন আমি যদি এইটা কালার চেঞ্জ করতে চাই, তাহলে কি আমি কিন্তু একবার আমি আনগ্রুপ করি আগে, আমি কি একবার করে কালার চেঞ্জ করবো? এটাতে একটা কালার চেঞ্জ করলাম, ক্লায়েন্টটা ধরো একবার করে কালার চেঞ্জ করবে না, কালার চেঞ্জ করবে না। তখন তারা কি করবে, আমাদের কালার চেঞ্জ করে একবারে নিয়ে আমরা কি মানে এরকম করে আমরা কী করতাম, সিলেক্ট করে কালার চেঞ্জ করতাম। কিন্তু এখন এইটা যদি করতে যাই, তাহলে আমরা ড্রাগ করে যদি আমি নিতে চাই, তখন ফুলটা আমার কি হচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা কী করবো, কীভাবে? তখন এরকম একটা প্রবলেম হচ্ছে, আমরা এটা প্রেস করলাম, করার পর শিফট যখন প্রেস করব, তখন আমরা এই যে এইটা আমি খুব করলাম, শুধু এটাই কিন্তু হয়েছে, ঠিক আছে? দিয়ে আমি এটা দেখুন কালার চেঞ্জ করতে, শুধু দুইটারই কিন্তু কালার চেঞ্জ হয়েছে, এটা গ্রুপ করে দিলাম, ঠিক আছে? এখন আমার দেখুন এটা হয়েছে, মনে করি এটা গ্রুপ করি, এটা সিলেক্ট করলাম, করার পর আমি এখানে কোনো কালার দিলাম, ঠিক আছে? এখানে আমি অন্য কালার দিই, এই যে শুধু এটাই কিন্তু গ্রুপ হয়েছে, এটা দেই, এটা দেই, কন্ট্রোল জি দেই। এখন দেখা যায়, এখন বলতেছেন আপনি এখন প্র্যাকটিক্যালটা দেখালেন, এখন দেখান যে কীভাবে গ্রুপ হয়েছে। দেখুন এই দুটো কিন্তু গ্রুপ হয়েছে, আর এই দুটো কিন্তু আমি গ্রুপ করি নাই, যে কি হয়, এই যে আমি দুটো কিন্তু গ্রুপ করে দিছি। এখন যদি এরা যদি একসঙ্গে একটাতে ক্লিক করার পর ওরা কী করলো, নিজেরাই কালারটাই এক ক্লিকে কী করলো, ডিজাইনটা চেঞ্জ করে ফেললো। তার মানে কি, আমার একটা অবজেক্ট থেকে অন্য অবজেক্ট যদি সিলেক্ট করে যদি শিফট করে যদি একবারে ডিজাইন করতে চাই, তাহলে এইটা একটা অবজেক্ট নিলাম, তারপর শিফট প্রেস করলাম, করে এইটাতে আমি কালার চেঞ্জ করে গ্রুপ করে দিলাম, বা যে কোনো করে দিলাম, ব্যাস। এটাই হচ্ছে মেন পার্ট, ঠিক আছে? বোঝা গেছে এতটুকু? কি এতটুকু? হ্যালো, বুঝতে পেরেছেন এতটুকু? ওকে, তাহলে এতটুকু কারো কোনো প্রবলেম আজকের ক্লাসে? আবার একটু দেখেন। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, আমাদের বিষয় হচ্ছে আমরা যখন একটা অবজেক্ট থেকে অন্য অবজেক্ট একসঙ্গে, আমার এখন এই অবজেক্ট থেকে এই অবজেক্ট আমি করতে চাইছি, কিন্তু এর ভিতরে আমার আরও কোনো ডিজাইন আছে, কিন্তু আমি যদি এখন পুরাটা সিলেক্ট করে যদি কালার করতে চাই, তাহলে কি পুরা অবজেক্টটা মানে পুরা ডিজাইনটাতে আমার একবারে কালার চেঞ্জ হবে। আমি এখন এটা করবো কীভাবে? একটা হবে, আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, যেটাতে করতে চাই একই ধরনের কালার ইউজ করতে চাই, এটা করলাম, তাহলে শিফট প্রেস করে এটা নিলাম, নেওয়ার পর আমি এখানে কী করলাম, এখানে গিয়ে
করতে পারবো, আমি কালারটা চেঞ্জ করতে পারবো। গিয়ে আমি কন্ট্রোল জেড দিলাম, ঠিক আছে, এখানে আমি কন্ট্রোল জেড দিলাম। বা এটার একটা প্র্যাকটিক্যাল দেখাই, প্র্যাকটিক্যাল হচ্ছে সেটা হচ্ছে আমি এখানে যাই কন্ট্রোল জি, এটা দিলাম, এটা দিলাম, কন্ট্রোল গ্রুপ দিলেই এটা চলে যাবে, ঠিক আছে। এই যে কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এখানে আসি, আপনাদের একটা প্র্যাকটিক্যাল দেখাই, যেটা আপনারা বুঝতে পারবেন, প্রজেক্টটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন বিষয়ে করছে না করছে, ঠিক আছে। এই যে দেখুন এখানে তিনটা ইন্টারফেস আছে, প্রথম একটা এইটা, সেকেন্ড এটা, থার্ড এটা, ঠিক আছে। এর ভিতরে কিন্তু উপরে কিন্তু আরও ডিজাইন আছে, মানে সেকেন্ডটাতেও, প্রথমেও আছে, সেকেন্ডটাতেও আছে, থার্ডটাতেও আছে। এই যে ডিজাইনগুলো করছে, এরা কি করছে, তিনটা ডিজাইন, মানে প্রথমে তিনটা ডিজাইন, মানে প্রথমকার লেখা বাদে বা ওর উপরে যে ডিজাইনগুলো আছে ওগুলো বাদে আগে তিনটা অবজেক্ট সিলেক্ট করে গ্রুপ করছে, করার পর যখন এদের কালার চেঞ্জ করতে হবে অন্য কালার দিলেই কিন্তু সেটা সুন্দর হবে। এই যে যার ইয়েলোগুলো কালার আছে না, ইয়েলো কালার যেটা আছে এখানে আছে, টেমপ্লেটে ইয়েলো কালার আছে, এখানে ইয়েলো কালার আছে, এই দুটো কিন্তু আলাদাভাবে কিন্তু গ্রুপ করা আছে। কেন আছে, কারণ এখানে যদি তারা অন্য কালার ইউজ করে সেটাতে কি হবে, সেটাতে সুন্দর লাগবে। এখন যদি এই কালার জায়গায় অন্য কালার যদি এক কালার দেয় তাহলে সেটা ভালো লাগবে না। এই যে প্রথমেই তারা রিসার্চ করে এত সুন্দর ডিজাইন বের করছে, পরবর্তীতে তারা যদি অন্য কালার দিলেও সেটা ভালো লাগে, সেভাবেই কিন্তু এই গ্রুপ আনগ্রুপ করা আছে, ঠিক আছে। পরবর্তীতে যখন আমরা প্রজেক্ট করব তখন আমরা এই যে গ্রুপ আনগ্রুপের বিষয়গুলো আরও ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো। বুঝতে পেরেছেন ভাইয়া? বোঝা গেছে? ওকে জি আপু বোঝা গেছে। ওকে, দেখা যাক আজকে ক্লাস আর কি গেছে। ওকে, আমাদের স্টার টুল গেল, পলিগন টুল গেছে। আমাদের এনভার্ব ডিস্টর্টের বিষয়টা হচ্ছে আমাদের আজকে হবে না, কারণ এনভার্ব ডিস্টর্ট টুলের কাজ শিখতে গেলে আমাদের আগে টাইপ টুল জানতে হবে। টাইপ টুলের ক্লাস হয়তো আমাদের পঞ্চম ক্লাসে আছে, পঞ্চম ক্লাসে আমাদের টাইপ টুল ক্লাস করার পর তারপর আমরা এনভার্ব ডিস্টর্টের টুলে যাব, ঠিক আছে। তাহলে আমরা এই এনভার্ব ডিস্টর্ট টুলের সাথে টাইপ টুলের কিছু পার্থক্য আছে সেটা আমরা দেখতে পারবো, ঠিক আছে। তো আজকের ক্লাসে কারোর কোনো প্রবলেম আছে এই কয়েকটা যে বিষয়গুলো নিয়ে? কারোর কোনো প্রবলেম আছে, কোন ধরনের সমস্যা? আপু একটু কথা বলতাম। আচ্ছা বলুন ভাইয়া, সমস্যা নেই। আলামিন বলছিলাম মোটিভেশনাল ভিডিও। বলছি আপু আমার যে অ্যাপসটা, এই অ্যাপসে আপনার ওই মুভ, শুধু সরাসরি মুভ টুলটা আছে, মুভ টুলের পাশে যার একটা টুলস আছে, এই টুলসটা পাচ্ছি না। আচ্ছা ভাইয়া, আপনি কি অ্যাডোবি ফটোশপ ইউজার নাকি? আমি ফটোশপও দেখলাম কেন। হ্যাঁ আর অ্যাডোবি কি আছে? ওটা আপনার অ্যাডোবি ফটোশপ নাকি অ্যাডোবি ইলাস্ট্রেটর ভাইয়া? আপনার এই সফটওয়্যারটা আপনার দেখেন, আমি ছবি তুলে আমি ইসে দিচ্ছি, মেসেঞ্জারে দিচ্ছি। ভাইয়া আমাকে একটু ফুল ইন্টারফেসটা দেন, উপর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। ফুল, এই যে এই ফুল ইন্টারফেস আছে না, এই যে এখানে একটা লোগো আছে না, দেখাচ্ছি, এই যে এই লোগো আছে না, এই লোগো পর্যন্ত আমাকে ছবি তুলে দেন। এই যে লোগোটা যেন আমি দেখতে পারি। ফুল ছবি, ফুল ছবি। এই যে লোগো আছে না, দেখুন এখানে দেখুন, ফুল ফুল, এখানে উপরে বিষয়গুলো দেখা যাচ্ছে না। আমার মনে হয় এটা যে ইয়া আমার অ্যাডোবি ফটোশপ ওরকম লাগতেছে। এইটা পিএস পিএস। ভাইয়া এখানে তো পিএস এর কাজ চলতেছে না, ওটা ফটোশপ। ভাইয়া অ্যাডোবি ইলাস্ট্রেটর ইনস্টল করেন, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখতেছি, বুঝতে পেরেছেন? আপনি আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। কিছু কিছু টুলস একই সাথে অ্যাডজাস্ট, কিন্তু কিছু কিছু টুল আছে অ্যাডজাস্ট না। এর আগে আমি অনলাইনে কাজ করছি, আপনার লোগো ডিজাইন, কিন্তু আমি এইটাতেই কাজ করেছি। আপনার ভাইয়া এই ফ্রিল্যান্সার জিল্লুর আছে না, জিল্লুর, ওর কাছ থেকে আমি কাজ শিখেছি। এইটাতে আমি এই অ্যাপসটাতে শিখছি। আপনি ফটোশপে কাজ শিখছেন? ফটোশপে কি কি কাজ শিখছেন ভাইয়া? হ্যাঁ ফটোশপের কাজ শিখছি। ফটোশপে কি কি কাজ শিখছেন? লোগো ডিজাইনের কাজও শিখছিলাম, লোগো ডিজাইনেরও কাজও শিখছিলাম, বুঝতে পারছেন? ভিজিটিং কার্ড, এগুলোর কাজও শিখছিলাম, কিন্তু আমি ওই
2022 সালের পরে আর আমি আর কোনো কাজ করিনি। বুঝতে পারছি সব ভাইয়া। রাখছি। ওকে ভাইয়া, আপনি কি আমাদের সেমিনার ক্লাসে ছিলেন প্রথম দিন? হ্যাঁ ছিলাম। কালকের ক্লাসে ছিলেন? হ্যাঁ কালকে ক্লাসে আচ্ছা ছিলাম। ভাইয়া, আমি এখানে বিষয়টা বলি। আমাদের 3টা পার্টের উপর ক্লাস চলতেছে। একটা হচ্ছে টুলস, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপ। আমি প্রথমেই ক্লিয়ার করছিলাম যে ফটোশপ হচ্ছে, কালকে ক্লিয়ার করছিলাম যে ফটোশপ হচ্ছে আমাদের রাস্টার, যেটা হচ্ছে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেল নিয়ে গঠিত, যেটা আমরা ডিজাইন করতে গেলে বা প্রিন্ট মিডিয়ার কাজ করতে গেলে ফেটে যাবে, বা আপনার ক্লায়েন্টও কিন্তু আপনার ফটোশপের কাজ নিবে না, বা ফটোশপের যেগুলো কাজ নিবে সেটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার কাজ, যেটা হচ্ছে আপনার বিভিন্ন পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে সেটা কিন্তু দিতে পারেন। কিন্তু বিভিন্ন ধরনের টি শার্ট ডিজাইন, বুশের ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, লোগো, এগুলোর ক্ষেত্রে আপনি এই ডিজাইনগুলো সাবমিট করতে পারবেন না। তো আপনার যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর নেওয়া না থাকে, অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে নেন। আর ফটোশপের ক্লাসটা আমাদের এই প্রজেক্টগুলো হওয়ার পর আমরা ফটোশপে মুভ হব। বুঝতে পেরেছেন ভাইয়া? আমাদের এই যে প্রজেক্ট এখানে 6টা আছে, আরও প্রজেক্ট আমরা অ্যাড করবো 3-4টা। এই প্রজেক্ট অ্যাডোবি ইলাস্ট্রেটর শেষ হওয়ার পর তারপর ফটোশপে মুভ করবো। আপনারা আগে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ শিখবো, তারপর ফটোশপের কাজ শিখবো। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আপনি তাহলে অ্যাডোবি ইলাস্ট্রেটরটা নিয়ে নেন, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা হয় আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করেন। ওকে ভাইয়া। আর আজকের ক্লাসে কারো কোনো ধরনের সমস্যা না থাকলে আমি এখানে ক্লাসটা শেষ করতেছি। হ্যাঁ, এই ক্লাস কিছুক্ষণ 11টার দিকে আপলোড হবে, কারণ এরপরে আরেকটা ক্লাস আছে এই জন্য। ওকে, ঠিক আছে। কিন্তু রাতের মধ্যে, ওকে, কিন্তু রাতের মধ্যে ক্লাস আপলোড হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।